রোহিঙ্গা সংকট ভারতের কারণে তৈরি হয়েছে বলে একটা আলাপ দেখছি। হাস্যকর। ভারত রোহিঙ্গা সংকটের বেনিফিশিয়ারি, ভারতের স্বার্থ আছে, কালাদান প্রজেক্ট এগুলো আমরা জানি বুঝি। কিন্তু রোহিঙ্গা সংকট তৈরি করেছে চীন, চীনের কারণে হয়েছে। এবং চীন কিভাবে এই সংকটটা তৈরি করেছে, কেন তৈরি করেছে, এবং চীন কিভাবে এই সংকটটাকে জিইয়ে রেখেছে সেটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। তার আগে চীনের এই স্ট্র্যাটেজিক একটা ইম্পর্টেন্সের জায়গা, আমার বেশ পুরনো একটা ভিডিও, সেটা একটু আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, একটু দেখবেন। চীনকে কন্টেইন করা নিয়ে চীনের উপরে যে সংকট তৈরি করার চেষ্টা করেছে পশ্চিমারা, সেখান থেকে চীন বেরিয়ে আসার একটা গুরুত্বপূর্ণ স্টেপ ছিল তার এই রোহিঙ্গা সংকট তৈরি করা, কারণ রাখাইন প্রভিন্সে তার বিরাট স্বার্থ আছে। আমি আবারও বলছি, এখানে মূল স্বার্থ, মূল প্রেসক্রিপশন চীনের। এখানে ভারতেরও স্বার্থ পরে যুক্ত হয়েছে। ইভেন অনেকেই আমরা জানি না জাপানও এই সংকটে মিয়ানমারের সাথে ছিল। ইয়াস, বাংলাদেশ সরকারের সাথে কেউ ছিল না, রাশিয়া ছিল। ভারত ভোটদানে বিরত থাকার আলাপ আসে, চীন বহুবার ভেটো দিয়েছে মিয়ানমারের হয়ে নিরাপত্তা পরিষদে। বিস্তারিত আলোচনা নিয়ে আসছি। এই ভিডিওটা একটু দেখে রাখুন। এই ভিডিওটা এই অঞ্চলের জিও পলিটিক্স বুঝতে সাহায্য করবে এবং পরবর্তী যে আলোচনা সেটায় আপনাদেরকে সাহায্য করবে আশা করি। চীনকে কন্টেইন করার জন্য, চায়না কন্টেইনমেন্ট বলে, চীনকে এই এলাকায় আটকে ফেলার জন্য অনেকগুলো দেশের ইন্দো প্যাসিফিক কৌশল আছে। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি। ইনফ্যাক্ট ইন্দো প্যাসিফিক কৌশলগুলোর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ইন্দো প্যাসিফিক কৌশল, আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আইপিএস বলে, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো খুব সহজেই। কিন্তু তার আগে ইনফ্যাক্ট আজকের ভিডিওতে আরেকটা জিনিস একটু আলোচনা করে রাখতে চাই। সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কেন হলো, ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক এই দুটোকে একত্র কেন করা হলো। ইনফ্যাক্ট এটা একত্র ছিল না আগে। আমাদের মনে থাকার কথা, প্রেসিডেন্ট বারাক ওবামা 2012 সালে প্রথম পিভট টু এশিয়া এরকম একটা কথা বলেছিলেন, যে এশিয়াকে ভরকেন্দ্রের জায়গায় নিয়ে যেতে চেয়েছেন আমেরিকান ফরেন পলিসিকে, মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে, ইস্ট এশিয়া থেকে সরিয়ে এটাকে এখানে আনা। কিন্তু সেটাও ছিল মূলত ইস্ট এশিয়ান কান্ট্রিজ সাথে। এবং ওখানে কোন সমুদ্র, মহাসমুদ্র, প্যাসিফিক। এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি আগেই ছিল, ওর মধ্যে পিভট টু এশিয়াও হচ্ছে মূলত পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে তার সম্পর্ক তৈরি করা, মিলিটারি, ইকোনমিক সহ যে কোনো ধরনের টেকনোলজিক্যাল সব সম্পর্ক তৈরি করা। কারণ ওখানেই চীনের সাথে মূল সমস্যাটা, ওখানেই চীনের সাথে অনেকগুলো দেশের সংঘাত আছে। সুতরাং এই ছিল কৌশল। কিন্তু এরপর জাপানের প্রধানমন্ত্রী, যিনি মারা গেছেন একজন আততায়ীর গুলিতে, শিমিজো আবে দীর্ঘদিন কাজ করেছেন যে না, শুধু প্যাসিফিক হলে হবে না, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হতে হবে, ইন্ডিয়ান ওশানকেও চায়না কন্টেইনমেন্টের সাথে যোগ করতে হবে। প্রশ্ন হচ্ছে কেন? এই জায়গাটা একটু বুঝে রাখা দরকার। এশিয়ার সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোর সাথে চায়নার সংকট কেন আছে আমরা জানি। একদিন আমি আলাদা একদম বিস্তারিত একটা ভিডিও করবো এটা নিয়ে। সাউথ চায়না সিতে, ইস্ট চায়না সিতে সমস্যা আছে প্রতিষ্ঠিত। ইস্ট চায়না সিতে জাপানের সাথে সমস্যা আছে, সাউথ চায়না সিতে অন্তত 5টা দেশের সাথে, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, এদের সবার সাথে ম্যারিটাইম বাউন্ডারি। চায়না তার একটা 9 লাইনের মাধ্যমে পুরো সাউথ চায়না সি সে নিজে ক্লেম করে, যেটা তার মালিকানা। ফলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কোনো দেশের আর অলমোস্ট কোনো সমুদ্র থাকে না। ছবিতে দেখলেই বুঝবেন। এগুলো খুব টেকনিক্যালিটিস হয়ে যায়, কিন্তু একটু বুঝতে হবে আমরা যদি বুঝতে চাই বিস্তারিতভাবে। প্রত্যেকটা দেশের একটা টেরিটোরিয়াল ওয়াটার্স বলে, তার ভূখণ্ডের পাশে একটা পানির এলাকা আছে, ওটা তার সার্বভৌম ভূমির মতো, 12 নটিক্যাল মাইল বলে। এরপর 200 নটিক্যাল মাইল একটা জায়গা আছে, এটাকে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলে, EEZ। এটার পানির অংশটা আন্তর্জাতিক জলরাশি, কিন্তু নিচের যে মাটি আছে সেটা ওই দেশের এক্সক্লুসিভ সম্পদ আহরণের সুযোগ আছে। মাছ ধরা, ওখানে যদি গ্যাস পাওয়া যায়, এই যে আমাদের বাংলাদেশের যে গভীর সমুদ্র ব্লক দিয়েছে, এগুলো সব আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের পার্ট। 9 লাইন করার পর কোনো দেশের অলমোস্ট আর কোনো
এক্সক্লুসিভ ইকোনমিক জোন থাকে না, সব চায়নার হয়ে যায়। এবং হলো কী কী করেছে ওসব নিয়ে একদিন আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করা থেকে শুরু করে বেস টেস মিলিটারি বেস বানানোর একদিন আলোচনা করব। সো আমেরিকা চিন্তা করলো এখানেই তো সংকট, আর তাইওয়ান তো আছেই, তাইওয়ানকে যদি যোগ করেন, তাইওয়ান নিজকে স্বাধীন দেশ দাবি করে, সো তাইওয়ানের সাথে তাদের সমুদ্র সীমার সমস্যা আছেই। সো তাদের একটা প্ল্যান তৈরি হলো যে এদের সাথে করি, এদের সাথে করলেই সুবিধা হবে এবং এখানেই মূল সংকটটা, যেহেতু এদের সাথেই সম্পর্ক হোক। চীনের আমরা যদি ম্যাপটা খুব ভালো মতো খেয়াল করি, আমরা চীনের আশপাশে তাহলে সব দেশের সাথে, এদিকে ল্যান্ড বর্ডারে তার ভারতের সাথে মারাত্মক সংকট, তাহলে তার সংকট নাই কোথায়, সে চারদিকে ঝামেলা বাঁধিয়ে বসে আছে। এই যে ঝামেলা বাঁধিয়ে বসে থাকলো, ফলে এইখানে একটা এক্সট্রা মনোযোগ আমেরিকার হবে, এটা মানলাম, কিন্তু সমস্যাটা আরও বেড়েছে। খেয়াল করি আমরা, মালাক্কা স্ট্রেইট, একটা স্ট্রেইট বলে একটা শব্দ ইংরেজিতে বলি আমরা, ভূপ্রাকৃতিকভাবে বাংলার মধ্যে প্রণালী বলি। এটা হচ্ছে দুটো ল্যান্ডের মাঝখানে খুব সরু একটা সমুদ্রপথ, এটাকে স্ট্রেইট বলি, তাই তো? আমরা এর মধ্যে হরমুজ স্ট্রেইটের কথা কেউ কেউ জানি, পারস্য উপসাগর আর ওমান উপসাগরকে সংযুক্ত করা, অত্যন্ত এগুলোকে চোখ, মানে স্ট্রেইটকে চোখ পয়েন্ট বলে। চোখ পয়েন্ট বলে মানে হলো এগুলো দিয়ে আপনাকে বেরোতেই হবে, যেতেই হবে, এটাতে না গেলে আপনি পারবেন না, কিন্তু এই জায়গাগুলো খুব সরু সমুদ্রের তুলনায়। সো হরমুজ স্ট্রেইটের মধ্য দিয়ে পৃথিবীর 1/3 গ্যাস আর 1/4 তেল পরিবাহিত হয়। এই তথ্যটাই যথেষ্ট বোঝার জন্য এই চোখ পয়েন্টটা যদি 15 দিন আটকে যায় পৃথিবীর কি হবে। প্রায় বলা হয় যে ইরানের একটা লেভারেজ আছে, ইরানের সাথে খুব ঝামেলা হলে ইরান কিন্তু এই চোখ পয়েন্টটা, এই যে সরু জায়গাটা, এই সংকীর্ণ জায়গাটা বন্ধ করে দিতে পারে এবং পৃথিবীর মেজর ক্ষতি হয়ে যাবে। মানে বন্ধ করা বলতে আপনি ওখানে জাহাজ টাহাজ রাখতে হবে, নট নেসেসারিলি, ওই ন্যারো জায়গাটাতে আপনি রেগুলারলি সেলিং করতে থাকেন, কোনো জাহাজ আর ওখান থেকে যাবে না, কামান দিয়ে গোলা মারতে থাকেন, রকেট মারতে থাকেন, হবে না। ঠিক এইরকম আরেকটা খুব গুরুত্বপূর্ণ স্ট্রেইট হচ্ছে মালাক্কা স্ট্রেইট। খুব সামান্য একটা বর্ডার থাইল্যান্ডের আছে, মূলত এটা মালয়েশিয়া ইন্দোনেশিয়ার সুমাত্রার সাথে মাঝামাঝি জায়গায় এবং কিছু অংশ সিঙ্গাপুরও আছে। এখানে একটা ন্যারো জায়গাটা খুব ন্যারো না, মোটা দাগে যতটুকু আছে সেটা হলো 38 কিলোমিটারের মতো মালাক্কা স্ট্রেইটের গ্রস উইডথ। কিন্তু সমস্যা হচ্ছে সব জায়গা সমুদ্রে গভীরভাবে, এতটা গভীর না যে যেখানে ভালোভাবে জাহাজ চলতে পারে। সো ভালোভাবে জাহাজ চলতে পারে এরকম একটা জোন আছে যেখানে এর উইডথ, প্রস্থ হচ্ছে মাত্র 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার জায়গার মধ্য দিয়ে জাহাজ ঠিকঠাক পার হতে পারে, বড় জাহাজ। এবং এই স্ট্রেইট দিয়ে আপনি মানচিত্র যদি দেখেন, ইস্ট এশিয়াতে যত কিছু যাবে আর ওই দিক থেকেও যা এদিকে যাবে, এই জাহাজের পথ দিয়েই যাবে পারে। যদি এটাকে বাদ দিতে চান, খেয়াল করে দেখুন আপনি, ইন্দোনেশিয়া এশিয়া বা পারলে অস্ট্রেলিয়া ঘুরে টুরে বিরাট একটা পথ ঘুরে ওদিকে যেতে হয়। তাহলে চায়না, জাপান, ফিলিপিন্স, ইন্দোনেশিয়ার একটা অংশ, ভিয়েতনাম, লাওস, আপনি যা যা দেখেন মোটামুটি সব দেশের পণ্য এই মালাক্কা স্ট্রেইট হয়ে যেতে হবে, কোনো উপায় নেই। একটা হিসেবে দেখা গেছে প্রতি বছর কমপক্ষে 1 লক্ষ জাহাজ এখান দিয়ে যায় এবং পৃথিবীর টোটাল ট্রেডের অ্যাটলিস্ট 1/4 সব ট্রেড যদি হিসাব করি আমরা। হরমুজের ক্ষেত্রে এটা জ্বালানির জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, এটা জ্বালানি সহ সব পণ্য যদি হিসাব করি 1/4 পণ্য পরিবহন হয় এই জায়গা দিয়ে। তাহলে খেয়াল করি তো আমরা, চীনের সাথে কোনো একটা সংকটে যদি মালাক্কা স্ট্রেইট বন্ধ করে দেওয়া হয়, চীনের কি হবে? এবং এটা হবেই, এটা করা হবেই, এটা করা ওই একই সোজা। সামান্য একটা জায়গায় 3 কিলোমিটার, এত জায়গা ন্যারো আছে, আপনি ওখানে যদি ক্রমাগত অ্যাটাক করতে থাকেন, ওখান থেকে জাহাজ চলবে না। ফলে চীনের অর্থনীতি খুব সিরিয়াস, চীন তো না, ইনফ্যাক্ট অন্য দেশেরও সমস্যা হবে, কিন্তু চীনের অর্থনীতি খুব সিরিয়াস সংকটে পড়ে যাবে। এই সংকটটা চীন দেখে। শুধু তাই না, ইনফ্যাক্ট আরেকটা জিনিস একটু অফ টপিক, কোনো একদিন আলাদাভাবে আলোচনা করব। চীনের মানচিত্রটা খেয়াল করি তো আমরা, চীনের মানচিত্রে সমুদ্র যে অঞ্চলটার সাথে আছে সেই পয়েন্ট থেকে তার পূর্বে যে সিনজিয়াং প্রভিন্সের শেষ প্রান্ত, ডিস্টেন্সটা কত বেশি, এখান থেকে জিনিসপত্র ওখানে নিয়ে যাওয়া কত লম্বা দূরত্ব না। সো চীনের একটা বিরাট অংশকে ভার্চুয়ালি ল্যান্ডলকড বলা হয়। এত বড় দেশ কিন্তু সমুদ্র একটা দিকে, এবং চীনের অর্থনৈতিক উন্নতি এবং চীনের যত যাবতীয় অবকাঠামো উন্নতি, মানুষ থাকার পরিমাণ সব মূলত এই সমুদ্র বেল্টটাতেই হয়েছে।
চীনের পশ্চিমাঞ্চলে নিশ্চিতভাবেই মরুভূমি আছে, অনেক রকম সংকট আছে, পর্বত আছে, মরুভূমি আছে। তারপরও ওখানে দেখবেন খুব বেশি মানুষ থাকতে পারে না, কারণ এই সমুদ্রের সাথে কানেকশন কম থাকার কারণে। একটা দেশের কোথায় মানুষজন বেশি থাকে, কোথায় ডেভেলপমেন্ট হয়েছে এটা বোঝার একটা খুব সহজ উপায় আছে, স্যাটেলাইট নাইট লাইট দেখা। চীনের ম্যাপ আপনি যদি দেখেন দেখবেন ওই সমুদ্রের জোনটাতেই সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হয়েছে। ফলে চীনের মাথায় একটা অল্টারনেটিভ চিন্তা, একদম মালাক্কা স্ট্রেট যদি আটকে যায় তার তো বিকল্প লাগবে। এটার জন্যই চীন দীর্ঘদিন থেকে চেষ্টা করেছে থাইল্যান্ডের উপর দিয়ে একটা ক্যানাল তৈরি করে ফেলা, থাই ক্যানাল বা ক্রা ক্যানাল বলে। এই খালটা যদি খনন করা হয়, ম্যাপ খেয়াল করুন, তাহলে আর মালাক্কা স্ট্রেটে যেতে হয় না। এবং তখন সুবিধা হলো থাইল্যান্ডের উপর দিয়ে যদি খাল হয়, ওটা থাইল্যান্ড ওটার ব্যক্তিগত মালিকানায় থাকবে, ওটা আর কোনো ইন্টারন্যাশনাল রুট হয়ে যাবে না, তখন তার নিয়ন্ত্রণ থাকবে। এবং থাইল্যান্ড যদি তার হাতে থাকে তাহলে সুবিধা হবে, কিন্তু সেটা পেরে ওঠে নাই। তাহলে তাকে বাইপাস করতে হবে। বাইপাস করার জন্য প্রথম যে কাজটা করলো, পাকিস্তানকে বিরাট একটা প্রজেক্ট খাওয়ানো হলো, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সিপিএসি বলে। বেল্ট রোড ইনিশিয়েটিভের সবচেয়ে বড় বা এটাকে ফ্ল্যাগশিপ প্রজেক্ট বলা হয়, প্রায় $65 বিলিয়ন। এর মধ্যে প্রচুর অবকাঠামো আছে, রাস্তা আছে, বিদ্যুৎ কেন্দ্র আছে, অন্যান্য ইন্ডাস্ট্রি আছে। শেষে এটা শেষ হয়েছে বালুচিস্তানের গোয়াদার পোর্টে, গোয়াদার বন্দরে। এই বন্দরটা ইকোনমিক্যালি কখনো ফিজিবল হবে না, ওয়ার্ল্ড ব্যাংক দীর্ঘদিন থেকে বলেছে। পাকিস্তান অনেক আগে বন্দরটা করতে চেয়েছিল, করাচি থেকে এটা দূরত্ব খুব বেশি না, অহেতুক। কিন্তু খেয়াল করি এই বন্দরটা দিয়ে সরাসরি চীনের সিনজিয়াং প্রভিন্সে যাওয়া যায়। এবং খেয়াল করি এই দূরত্বটা সিনজিয়াংয়ের যে পয়েন্টে গোয়াদার থেকে যাওয়া হচ্ছে, সেই দূরত্ব থেকে চীনের পোর্ট থেকে নিলে যে দূরত্ব তার চেয়ে অনেক কম দূরত্ব হয়। তার চাইতে জরুরি কথা, চীন কিন্তু মালাক্কা স্ট্রেট বাইপাস করে ফেললো। চীন যদি তার জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে নিয়ে এইদিকে গোয়াদার হয়ে ঢুকে পড়ে চীনে, তাহলে তার মালাক্কায় যেতে না। মালাক্কার একটা সংকট যদি হয়, সে কিন্তু বাইপাস করতে পারছে। ঠিক এই কারণেই রোহিঙ্গা সংকট হয়েছে। রোহিঙ্গায় রাখাইন থেকে, এই প্রভিন্স থেকে রোহিঙ্গাদেরকে বিতাড়ন চায়নার প্রেসক্রিপশনে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ চায়না এখানে চেয়েছে আরেকটা বাইপাসের পথ তৈরি করার জন্য, তারা সেটা করেছে, তাদের একটা ডিপ সি পোর্ট করেছে কিয়াকফিউ। শুধু ডিপ সি পোর্ট নয়, ডিপ সি পোর্ট থেকে গ্যাস এবং তেলের পাইপলাইন সরাসরি মিয়ানমারের উপর দিয়ে চীনে নেওয়া হয়েছে। এটাও খেয়াল করুন, এই পোর্টটাও চীনকে মালাক্কা স্ট্রেট বাইপাস করতে সাহায্য করে। তার আগেই সে এই কাজটা করতে পারবে। রোহিঙ্গা সংকট চীনের প্রেসক্রিপশনে হয়েছে এবং বাংলাদেশ রোহিঙ্গা হজম করবে এই গ্যারান্টি, এই প্রতিজ্ঞা করে চীনের সমর্থন 2018 সালের নির্বাচনের আগে এই সরকার নিশ্চিত করেছে বলে আমার হাইপোথেসিস আছে। এটা নিয়ে আমি আগে কথা বলেছি, লিখেছি, দরকার হলে আবার কথা বলবো। এখানে মূল জায়গাটা হচ্ছে তার ওই চোখ পয়েন্ট সরিয়ে ফেলা। এখন দেখুন কিয়াকফিউ বন্দর বলেন আর গোয়াদার বলেন, গোয়াদার আরব সাগরে, কিন্তু এগুলো সব ভারত মহাসাগরের পার্ট। এবং চীন আরও যতগুলো অল্টারনেটিভ করতে চাইবে এখান থেকে বাদ দিয়ে, প্রত্যেকটা অল্টারনেটিভ পড়বে ভারত মহাসাগরে। এবং ভারত মহাসাগরে যেহেতু এগুলো পড়বে, সুতরাং চীনকে অল্টারনেটিভটার ওখানেও যেসব দেশ আছে সেগুলোকেও আমেরিকা চাইছে, ওয়েস্ট চাইছে। তার এই সম্পর্ক, সব রকম সম্পর্ক, অর্থনৈতিক, প্রযুক্তিগত, দুর্যোগ মোকাবেলা, এগুলো সবচেয়ে জরুরি কথা, সিকিউরিটি সম্পর্কের সাথেও এদের সবাইকে জড়িয়ে ফেলা, তাতে চীন কোনোখানেই যাতে শান্তিতে থাকতে না পারে। কোনো একটা খারাপ পরিস্থিতি, শান্তিতে থাকতে বলতে নর্মাল অবস্থা হচ্ছে, তাইওয়ান দখল করতে গেছে, তখন তো তাকে ধরা হবে কোনো না কোনোভাবে। এর আগ পর্যন্ত চীন যদি তার মতো করে চলে, আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি, আপনারা দেখেছেন, যে একটা প্রতিষ্ঠিত শক্তি, থুসিডিডিসের স্ট্র্যাপ দিয়ে আমি বুঝিয়েছিলাম, একটা প্রতিষ্ঠিত শক্তি আর একটা শক্তি যখন মাথা তুলে দাঁড়ায়, সেটা সে নেয় না, নেবে না। আজকে আমরা যাদেরকে চীনের পক্ষে দাঁড়িয়ে আছে মনে করছি, বলছি না কেন, ওর যদি পারে কেন হবে না? উত্তর হচ্ছে, চীন যদি আমেরিকাকে সরিয়ে 1 নম্বর শক্তি হয়, তাকে সে কোনো একদিন কেউ যখন সরাতে যাবে, ধরি ভারত সরাতে যায়, ও কিন্তু সেটা মেনে নেবে না। এটাই নিয়ম। এটাই শুদ্ধ কি অশুদ্ধ হয়ে আলোচনা যাচ্ছে, এটাই নিয়ম। সো চীনকে ভারত মহাসাগরে আগেই ধরতে হবে এবং ভারত মহাসাগরের এই অল্টারনেটিভগুলো তাদের মাথায় রাখতে হবে। পাকিস্তানের স্ট্র্যাটেজিক ইম্পর্ট্যান্ট
ইম্পর্টেন্স এই কারণে আমেরিকা বা ওয়েস্টের কাছে অনেক বেশি যে গোয়াদারটা চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাইপাস হয়ে যায়, খুব গুরুত্বপূর্ণ বাইপাস, এবং এখানে তাদের একটা বিরাট ইনভেস্টমেন্ট আছে। সো পাকিস্তান দেশটা খুব সহজ হবে না, এবং এই পাকিস্তানে ভারত খেলছে, বালুচিস্তানে চাইনিজ ইঞ্জিনিয়ার বা চাইনিজ লোকজন প্রচুর কাজ করছে, তাদের উপরে নানান রকম অ্যাটাক হচ্ছে, এবং আমরা জানি বালুচিস্তানে এক ধরনের বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতা আন্দোলন আছে, সেই 47 সাল থেকেই আছে, এখন এটা চলছে। সো তাদেরকে পেট্রোনাইজ করা এবং এই কাজ চলছে, আমেরিকারও এই জায়গাটা দরকার। সুতরাং এরকম একটা জটিল জায়গায় পড়ে আছে। আমরা যেহেতু ইন্দো প্যাসিফিকের এখন অংশ এবং আমাদেরকে নিয়ে মাথায় এত ব্যথা, এই কারণে আমরা বঙ্গোপসাগরে আছি, ভারত মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, মালাক্কা স্ট্রেইট থেকেও আমরা খুব বেশি দূরে না, বা চীনের যে কিয়াকফিউ পোর্ট আছে, এই যে মাতার বাড়ি করা হচ্ছে, এখানে চায়নার মানে জাপানের একটা ফুটহোল্ড আছে, তার কাছ থেকে চীনের ওই ডিপ সি পোর্ট খুব বেশি দূরে না, এই সব কিছু অবস্থান তৈরি করা হচ্ছে। সো আমরা এর মধ্যে আসলে এই কারণেই ঢুকে গেছি, আমাদের কোনো অল্টারনেটিভ নাই। সমস্যাটা হচ্ছে একটা জনগণের সরকার থাকলে আপনি যতটুকু বার্গেন করার ক্ষমতা থাকতো, আপনি অনির্বাচিত জোর করে ক্ষমতায় থেকে যাওয়া সরকারের বার্গেন করার ক্যাপাসিটি নাই, আপনাকে ঘাট ধরছে সবাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচিত সরকার হলেও নানা রকম চাপে নানা দিক থেকে আমরা পড়তাম, উপায় নেই। চায়নার সাথে একটা সংঘাত আমেরিকান ইজ অলমোস্ট ইনএভিটেবল। একদিন ডিটেল আলোচনা করব যে একটা হিসেব নিকেশ বলছে 26-27 সালের দিকে চায়না তাইওয়ান ইনভেড, মানে তাইওয়ানকে সে তার সামরিকভাবে কবজা করার চেষ্টা করতে পারে। তাহলে কি হিসাব করে দেখেন, বাংলাদেশের আগামী সরকারটা এই 24-এ যে সরকারটা হবে, সেই সরকারটা এই সময় থাকে। সুতরাং এই সময় একটা অ্যালাইনমেন্ট আপনার হয়তো লাগবেই, এই চাপ আপনার উপরে নির্বাচিত হলেও থাকতো, অনির্বাচিত হলে এই চাপটা এখন অনেক বেশি, অনেক ভয়ঙ্কর, এবং আমরা এর মধ্যে এই কারণেই আসলে ঢুকে পড়লাম। আমরা চাই বা না চাই, পছন্দ করি বা না করি, আগামীর পৃথিবীর সবচেয়ে সংঘাতময় পরিস্থিতি যে জায়গাগুলোতে হবে, আমরা সেই জায়গায় পড়ে গেছি।